Assalamu alaikum. Dear friend, today I will discuss the self-assessment of health and safety part 5. In this video, I discuss 41 questions and the remaining questions will be described part 6. I discuss all the questions in Bengali for our better understanding. Now I go through all the questions one by one. First question, forklift. 242. Does the facility have forklift or other type of lifting equipment? Does the facility have forklift? ফ্যাসিলিটির কি বা প্রতিষ্ঠানের কি ফকলিফট আছে অথবা ফকলিফট জাতীয় অন্য কোনো লিফটিং ইকুইপমেন্ট আছে? যদি আপনার প্রতিষ্ঠানে ফকলিফট থেকে থাকে তাহলে অ্যান্সার হবে ইয়েস। তো আমি এখানে অ্যান্সার ইয়েস দিয়েছি যেহেতু আমার আছে। যদি অ্যান্সার ইয়েস দেন তাহলে পরবর্তীতে ফকলিফট সম্পর্কিত অনেকগুলো কোশ্চেন আসবে, যেমন ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ এনি অফ দ্য ফলোয়িং সেফটি মেজার্স ইন প্লেস রিলেটেড টু ফকলিফট? ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ এনি অফ দ্য ফলোয়িং সেফটি মেজার্স, মানে প্রতিষ্ঠান কি বা কারখানাটি কি ফকলিফট সম্পর্কে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে? সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স, যদি করে থাকে তাহলে এক্স দিয়ে সিলেক্ট করতে বলা হয়েছে। 243. ফকলিফটস আর ইন্সপেক্টেড অ্যান্ড মেনটেন অন এ রেগুলার বেসিস। তাই ফকলিফট কি নিয়মিত ইন্সপেকশন এবং মেনটেন করা হয়? হ্যাঁ, মেনটেন করা হয়। যেহেতু মেনটেন করা হয় সেহেতু আমরা এক্স সিলেক্ট করব। এখন এইখানে হলো যে মেনটেন এবং ইন্সপেকশন, তো এটা কে করবে? নর্মালি এটা হলো মেনটেন্যান্সের যারা আছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যিনি আছেন তিনি ফকলিফটকে রেগুলারলি মনিটরিং করবেন, মেনটেন্যান্স রেকর্ড রাখবেন, ইন্সপেকশন রেকর্ড রাখবেন। তো মেনটেন্যান্স এবং ইন্সপেকশন একটু ভিন্ন জিনিস। তারপরে একই রেজিস্টার বুকে একই জায়গায় ইন্সপেকশন মেনটেন্যান্স রাখা যায়, তবে একটু ভিন্নতা আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। মেনটেন্যান্সের ক্ষেত্রে হলো 2-3 মাস পর পর মেনটেন্যান্স করা হয়, যেখানে অয়েল চেঞ্জ করা হয়, অয়েল ফিল্টার প্রয়োজনে চেঞ্জ করা হয়, ফুয়েল ফিল্টার চেঞ্জ হয়, এয়ার ফিল্টার চেঞ্জ হয় এবং রিডিং লেখা হয় যে গত মেনটেন্যান্স থেকে এই মেনটেন্যান্স পর্যন্ত কত কিলোমিটার রানিং ছিল। এটা হয় মেনটেন্যান্স রেকর্ড। আর যখন ইন্সপেকশন করা হয়, ইন্সপেকশনটা প্রতি সপ্তাহে করা যায়, 15 দিন পর পর করা যায়। ইন্সপেকশন একটু 3টে ভাগে ভাগ করা যায়: ভিজুয়াল চেকিং, সেফটি ইকুইপমেন্ট চেক, অপারেশনাল চেক। তো ভিজুয়াল চেক মানে বাহির থেকে দেখলাম যে ফকলিফটে কোনো ধরনের সমস্যা আছে কি না, ভিজুয়াল চেক। আর সেফটি ইকুইপমেন্ট চেক বলতে ফকলিফটের সেফটি যে ইকুইপমেন্টগুলো আছে, যেমন সিট বেল্ট অপারেশনাল, সিট বেল্টটা সঠিকভাবে অপারেট করছে কিনা, হর্ন ফাংশনিং, হর্নগুলো ঠিকমতো বাজছে কিনা, লাইটিং যেমন হেডলাইট, টেল লাইট, ওয়ার্নিং লাইট এটা ঠিক আছে কিনা, রিভার্স অ্যালার্ম ওয়ার্ক, মানে ফকলিফট যখন পিছনের দিকে চলবে মানে তখন যে অ্যালার্মটা দেওয়া হয়, স্বাভাবিকভাবে চললে তো আর অ্যালার্ম হয় না, যখন পিছনের দিকে যায় তখন টিপ 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 একটা অ্যালার্ম বাজে, সেই অ্যালার্মটা ঠিকমতো বাজতেছে কিনা এটা চেক দেওয়া। অপারেশনাল চেক হলো স্টিয়ারিং রেসপন্স ইন স্মুথ, মানে ওটা তো ফকলিফটে স্টিয়ারিং আছে, স্টিয়ারিংটা যে বিভিন্ন জায়গায় মুভ স্মুথলি হচ্ছে কিনা, সার্ভিস ব্রেক ফাংশনিং, মানে ব্রেকটা নর্মাল স্বাভাবিকভাবে ফাংশন হচ্ছে কিনা, হাইড্রোলিক কন্ট্রোল অপারেশন কারেক্টলি, মানে হাইড্রোলিক কন্ট্রোল বলতে বোঝায় লিফটের তো উপরে উঠানো লাগে, ফকলিফট উপরে উঠাইতে হয়, নিচে নামাতে হয়, ডানে নিতে হয়, বামে নিতে হয়, এমনকি কাট করতে হয়, এই যে হাইড্রোলিক কন্ট্রোল এগুলো ঠিক আছে কিনা, নো আনইউজুয়াল নয়েজ এবং ভাইব্রেট, মানে অপ্রয়োজনীয় কোনো শব্দ আছে কিনা অথবা কম্পন আছে কিনা, এগুলো ইন্সপেকশন, এগুলো প্রতি 15 দিন পর পর চেক করা হয় বা সপ্তাহে একবার চেক করা হয়। আর এই পাশে যেটা দেখাইলাম যে রিডিং লিখতে হয়, অয়েল চেঞ্জ, ফিল্টার চেঞ্জ, তারপরে হচ্ছে অয়েল ফিল্টার চেঞ্জ, ফুয়েল ফিল্টার চেঞ্জ, এয়ার ফিল্টারিং চেঞ্জ, এগুলো হলো যে মেনটেনেন্স। তো আপনি একই রেজিস্টারে একই জায়গায় রাখতে পারেন অথবা আলাদা আলাদা রাখলেও হয়। ফকলিফট 244. Forklift have warning light and audible signal for reverse travel, মানে পিছনের দিকে যখন এই ফকলিফটটা চলবে তখন কি মানে ওয়ার্নিং লাইট মানে সাংকেতিক আলো কি জ্বলে এবং অডিয়াবেল শ্রবণযোগ্য কি সিগন্যাল দেয়
এখন হলো নর্মালি যখন সামনের দিকে চলে তখন তো চলতে থাকে, যখন পিছনে যাবে তখন হলো দেখবেন গাড়ি যখন ব্যাক গিয়ারে যায় তখন পিছনের একটা লাইট এরকম টিপ টিপ করে জ্বলে জ্বলে এবং নিবে, এটা ওয়ার্নিং লাইট সিগন্যাল, যেটা ওয়ার্নিং লাইট। আর ওয়ার্নিং সাউন্ড কী হবে, সেটা হলো যে একটা শব্দও হবে। তো এটা আছে কিনা, জি আছে, যেহেতু ফকলিফটে আছে এবং ফকলিফট এগুলো থাকে। এটা এক্স সিলেক্ট করবেন। ফ্যাসিলিটি প্রহিবিট, আচ্ছা 245 ফ্যাসিলিটি প্রহিবিটস ওভারলোড ম্যাটেরিয়ালস অন ফকলিফট, মানে প্রতিষ্ঠান কি নিষিদ্ধ আছে যে ওভারলোড নেওয়া যাবে না? জি অবশ্যই নিষিদ্ধ করা আছে, মানে আপনার ফকলিফটের ক্যাপাসিটি আছে 2 টন, আপনি কখনোই 2.5 টন বা 3 টন নিতে পারবেন না, এটা তো নিষেধ করা আছে। ফকলিফট, দ্য ফ্যাসিলিটি প্রহিবিট ইউজিং ফকলিফট টু লিফট ওয়ার্কার্স সো দ্যাট দে ক্যান পারফর্ম অ্যাক্টিভলি অ্যাট হায়ার হাইট। এটা হলো যে কোনো একজন অধিক উচ্চতায় উঠে কাজ করবে, এই জন্য তাকে ফকলিফটে লিফটিং করে উচ্চতায় নিয়ে যে দেওয়া হচ্ছে যেন সে এখানে গিয়ে কাজ করতে পারে না, এটা নিষিদ্ধ আছে, এটা নিষেধ আছে, প্রহিবিটেড আছে ম্যানেজমেন্ট করতে। এটা এক্সলেট করবেন কিভাবে, কোনো একটা মানুষ, কোনো একটা এমপ্লয়ি বা ওয়ার্কার সে অনেক উচ্চতায় উঠে কাজ করবে, কিন্তু ফকলিফট না, ফকলিফট হলো মানে মালামাল টানার জন্য, ডাইং ফ্লোর থেকে মাল নিয়ে কাটিংয়ে যাবে বা সুইংয়ে যাবে, এই যে ফকলিফট যে কাজে ব্যবহার হয় অন্য কাউকে মানে লিফটিং করে অনেক উপরে হাইটে গিয়ে কাজ করার জন্য না, কারণ ওখানে তো সেফটি না, ওখানে পাশে কোনো ব্যারিয়ার নাই, কোনো সেফটি ইকুইপমেন্ট নাই, এখানে কাজ এরকম করা যায় না, তো এটা নিষেধ আছে, যে এটা আমরা এক্সিলেট করবো। দ্য ফ্যাসিলিটি প্রহিবিটস লোকেটিং ব্যাটারি চার্জিং এরিয়া ফর ইলেকট্রিক্যাল ফকলিফট ক্লোজ টু স্টোরেজ এরিয়া অফ কম্বাস্টিবল ম্যাটেরিয়াল। এখানে যেটা বলা হয়েছে যে ফকলিফটের ব্যাটারি চার্জিং এরিয়াটা এবং কম্বাস্টিবল ম্যাটেরিয়ালসটা নিকটবর্তী রাখা যাবে না, জি নিকটবর্তী রাখা হয় না। এখন আমার কি তাহলে ব্যাটারি চার্জিং এরিয়া আছে? নর্মালি ফকলিফট 2 ধরনের হয়, এক হলো ডিজেল চালিত ফকলিফট আর একটা হচ্ছে ব্যাটারি চালিত। তো বেশিরভাগই ডিজেল চালিত ফকলিফট। যদি কারো ব্যাটারি চালিত থাকে তাহলে ব্যাটারি যেখানে চালিত হলেও ব্যাটারি যেখানে চার্জ দেবেন তার নিকটবর্তী এবার কম্বাস্টিবল ম্যাটেরিয়াল স্টোরেজ রাখা যাবে না, এই কথা বলছে না, আসলে এরকম নাই, আমরা এক্সিলেট করব। ফকলিফট রুটস আর ক্লিয়ারলি মার্ক, ফকলিফটগুলো যে পথে চলে এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিংয়ে যখন যাওয়া আসা করে যে পথ দিয়ে যাবে সেটা আইলসের মতো মার্ক করে দেবেন, তাহলে হয় কি মানে যারা এমপ্লয়ি সচেতন থাকে যে এটা ফকলিফটের জন্য এটা রোড মার্ক করা, যখন সে হাঁটবে সে এদিক ওদিকে তাকিয়ে দেখবে যে ফকলিফট আছে কিনা, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটিটা কমে আসবে। ফকলিফট আর পার্কড ইন ডেজিগনেটেড লোকেটেড হোয়েন নট ইন ইউজ, মানে ফকলিফটটা কি একটা নির্দিষ্ট এরিয়া আছে যখন সেটা ব্যবহার হয় না, যখন মানে ফকলিফট রাখার জায়গা, যেমনি আমরা লিখে দিই গাড়ি পার্কিং এরিয়া, লিখে দিই না, লিখে দিই এবং ওইখানে গাড়ি পার্ক করে, তো এরকমই ফকলিফট পার্কিং এরিয়া যখন ফকলিফটে ব্যবহার হবে না, যখন ব্যবহার হয়ে নট ইন ইউজ, যখন ব্যবহার হচ্ছে না তখন ওই জায়গাতে ডেজিগনেটেড এরিয়া রাখবেন এবং লিখে দেবেন যে ফকলিফট পার্কিং এরিয়া। নট অফ দ্য অ্যাবভ 250 নাম্বার, উপরে একটাও না, এটা সোর্স রাখবো কারণ উপরে অনেকগুলোই তো আমাদের যেহেতু ফকলিফট আছে এই ফকলিফটের নিয়মগুলো আমরা মেনে চলি, সেহেতু আমরা এখানে চুজ দেবো, আমরা এক্সিলেক্ট করবো না। মেনটেনেন্স is electrical equipment inspected and maintained carried out by a certified competent and authorized entity in line with legal requirement। ইলেকট্রিক্যাল যারা মেনটেনেন্স করে বা ইন্সপেকশন করে তারা কি অথরাইজ সার্টিফাইড, তাদের কি কম্পিটেন্সি সার্টিফিকেট আছে আইন অনুযায়ী? জি আছে, কারণ হলো যারা ইলেকট্রিক্যাল কাজ করবে, ইন্সপেকশনের কাজ করবে, ইলেকট্রিক্যাল মেনটেনেন্সের কাজ করবে, প্রত্যেকেরই এবিসি লাইসেন্স থাকতে হবে, বিদ্যুৎ লাইসেন্স বোর্ড থেকে তাদের প্রত্যেকেরই লাইসেন্স থাকতে হবে, এবিসি লাইসেন্স থাকবে এবং আছে সবারই জানা মতে আমার। তবে একটা ব্যাপার আছে, অনেকেই বলেন যে আমার ইলেকট্রিক্যাল যারা কাজ করে সবাই বিএসসি ইঞ্জিনিয়ার, সবাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালি, তাদের তো এবিসি লাইসেন্স দরকার নাই, না এটা ভুল কথা। সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হোক আর যাই হোক, ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ইলেকট্রিক ইন্সপেকশনের কাজ করলে তার কম্পিটেন্সি সার্টিফিকেট লাগবে, সে ডিপ্লোমা হলেও। এখন সে যদি ম্যানেজার হয়, সে ইলেকট্রিশিয়ানদেরকে গাইডলাইন দেয়, বাট সে ফিজিক্যালি কাজ করে না, তো কোনো সমস্যা নাই, তার দরকার নেই। বাট যে ফিজিক্যালি ইন্সপেকশন করবে, যে ফিজিক্যাল মেনটেন্যান্সের ইলেকট্রিক্যাল কাজ করবে, তার এবিসি লাইসেন্স লাগবে। 252 ডাজ দ্য ফ্যাসিলিটি মেনটেন রেকর্ড অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট মেনটেন্যান্স অ্যাক্টিভিটিস
ইয়েস, কারণ ইলেকট্রিক্যাল যেহেতু মেনটেন্যান্স করা হয় রেকর্ডটাও রাখা হয়। 253, ডাজ দ্য ফ্যাসিলিটি কন্ডাক্ট মেনটেন্যান্স অন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট উইথ ইলেকট্রিসিটি ফলোয়িং থ্রো ইট অ্যাট দ্য টাইম অফ মেনটেন্যান্স? নো। এর মানে হলো ডাজ দ্য ফ্যাসিলিটি কন্ডাক্ট মেনটেন্যান্স অন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট উইথ ইলেকট্রিসিটি ফলোয়িং, মানে যখন ইলেকট্রিসিটি প্রবাহিত হয় ওই সময় কি ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স করা হয়? নো, ওই সময় মেনটেন্যান্স করা হয় না। ইলেকট্রিক্যাল প্রবাহকে বন্ধ রেখে শাটডাউন করে দিয়ে তারপর হলো যে মেনটেন্যান্স করা হয়। কারণ হলো যে আমরা আগেও দেখে আসছি, সেটা হচ্ছে লগ আউট ট্যাগ আউট দিয়ে তারপরে হলো যে বন্ধ রেখে ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স করা হয়। লগ আউট তালা লাগানো হয় এবং ট্যাগ লাগানো হয়, যেটা কেন বন্ধ করা হয়েছে, কে বন্ধ করেছে। আচ্ছা, মেশিনারি 254, the electrical outlet used for plug-in conduct equipment in wet or damped area protected with GFCI ground fault circuit interrupter। ভেজা বা স্যাঁতসেঁতে এলাকায় ব্যবহৃত বৈদ্যুতিক সংকেত সকেটগুলো কি GFCI দ্বারা সুরক্ষিত? এখন এটা আমরা কি এক্সলেট করব না নট অ্যাপ্লিকেবল লিখবো না চুজ থাকবে? আচ্ছা, আমরা একটু জেনে নেই যে GFCI কি। GFCI এমন একটি সুরক্ষা ডিভাইস যা বিদ্যুৎ লিকেজ বা শর্ট হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে মানুষকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করে। তাহলে আমরা তো দিতেই পারি ইয়েস, কারণ যেহেতু আমাদের হলো যে বিদ্যুৎ যদি শর্ট হয় অথবা বিদ্যুতের বর্তনী বেড়ে যায় তাহলে তো আমাদের অটো সার্কিট ব্রেকার পড়ে যায়, কিন্তু এখানে সার্কিট ব্রেকারের কথা পরে বলে নাই। আমরা একটু পরেরটাই দেখি কি লেখছে। অটো সার্কিট ব্রেকার কি, আর এখানে হলো যে GFCI কি। GFCI তো আমরা দেখলাম, এটা GFCI। আর অটো সার্কিট ব্রেকার কি? অটো সার্কিট ব্রেকার হলো বৈদ্যুতিক সুরক্ষা ডিভাইস যা স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুতের প্রবাহ বন্ধ করে দেয় যখন সার্কিটে অতিরিক্ত বর্তন বা শর্ট সার্কিট হয়। তাহলে একই জিনিস তো, কিন্তু একটু ভিন্নতা আছে। সেটা হলো GFCI হলো ওয়েট অ্যান্ড ড্যাম্প এরিয়াতে, স্যাঁতস্যাঁতে বা ভিজা বা পানিযুক্ত এরিয়াতে এই বৈদ্যুতিক এই যে অটো সার্কিট ব্রেকারের ক্ষেত্রে ব্যবহার করা হয় হলো GFCI। আর 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 নর্মালি হলো ব্যবহার করা হয় হলো যে অটো সার্কিট ব্রেকার। তা আমি একটা পার্থক্য দেখেছি, এটা হলো অটো সার্কিট ব্রেকার, এটা হলো GFCI। এটা হলো যে নর্মালি সব জায়গাতেই ব্যবহার করা হয়, আর GFCI ব্যবহার হয় হলো ওয়েট এবং ড্যাম্প এরিয়াতে এটা ব্যবহার করা হয় GFCI। 255, আর মেশিনারি অ্যান্ড লাইটিং conducted to the appropriate type of power sourcing industrial connection? জি, অ্যাপ্রোপ্রিয়েট পাওয়ার সোর্সিং থেকেই কি করা হয়, লাইটিং কানেকশনগুলো দেওয়া হয়। এটা ইয়েস সিলেক্ট করব। হাই ভোল্টেজ এরিয়া, ইন কেসেস টু হাই ভোল্টেজ এরিয়া অ্যান্ড জেনারেটর আর রেস্ট্রিক্টেড টু অথরাইজ পার্সোনাল অনলি? ইয়েস, হাই ভোল্টেজ এরিয়া এবং জেনারেটর এরিয়াতে সবার জন্য অ্যাক্সেস না, যারা শুধু এখানে কাজ করে বা মেনটেনেন্স করে তাদের জন্যই অ্যাক্সেসেবল। এটা লেখাই থাকে যে সর্বসাধারণের প্রবেশ নিষেধ, রেস্ট্রিক্টেড এরিয়া। জি। 257, আর এনি ম্যাটেরিয়ালস দ্যাট আর নট রিলেভেন্ট টু দ্য মেনটেনেন্স অফ দ্য হাই ভোল্টেজ এরিয়া স্টোরড ইন দ্য হাই ভোল্টেজ এরিয়া? নো। এর মানে হলো হাই ভোল্টেজ এরিয়াতে মেনটেনেন্সের জন্য প্রয়োজন নয় এমন জিনিস কি হাই ভোল্টেজ এরিয়া রাখা হয়? নো, রাখা হয় না। কারণ হলো যে আর এনি ম্যাটেরিয়ালস দ্যাট আর নট রিলেভেন্ট, যেটা সে রিলেভেন্ট নয় টু মেনটেনেন্স হাই ভোল্টেজ এরিয়া, যেটা মেনটেন্স জন্য রিলেভেন্ট নয়, সেগুলো হলো হাই ভোল্টেজ এরিয়ায় রাখা হয় না। এর মানে হাই ভোল্টেজ এরিয়াতে অপ্রয়োজনীয় কোনো জিনিসপত্র রাখা হয় কি? নো, রাখা হয় না। সাবস্টেশন 258, ইজ দেয়ার অ্যান ইলেকট্রিক্যাল পাওয়ার সাবস্টেশন ওয়ান সাইড অফ দ্য ফ্যাসিলিটির ভিতরে কি ইলেকট্রিক্যাল সাবস্টেশন রয়েছে? যদি আপনার থেকে মেনটেন্যান্সের সাথে জিজ্ঞাসা করবেন, ইলেকট্রিক্যাল ম্যানেজারকে জিজ্ঞাসা করবেন, যদি থাকে তাহলে ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন। ইজ দ্য সাবস্টেশন ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট ফর ফায়ার রিলেটেড কনস্ট্রাকশন? ইয়েস, যদি আপনার ইলেকট্রিক্যাল সাবস্টেশন থাকে অবশ্যই আপনাকে ফায়ারের যে নিয়ম আছে, আরএসসির যে রিকোয়ারমেন্ট আছে, আপনার আরসিসি ওয়াল দ্বারা ওটাকে সুরক্ষিত রাখতে হবে। যদি সামনে ওয়াকিং পাথ থাকে তাহলে আপনাকে ফায়ার ডোর দিতে হবে। এগুলো নর্মালি যখন আরএসসি কাজ করে যে ফ্যাক্টরিতে, এটা অটো এগুলো
অলরেডি করা হয়ে থাকে। 260 emergency system is a lighting protector by arrestor system installed on the building কি লাইটিং প্রোটেকশন সিস্টেম রয়েছে? ইয়েস আছে। আরএসসি যেহেতু কাজ করে সেখানে লাইটিং প্রোটেক্টর সিস্টেম আছে। লাইটিং প্রোটেকশন সিস্টেম অনেকে না বলতে পারেন, এটা হলো যে বজ্রপাত বা ঠান্ডার প্রতিরোধে এই লাইটিং প্রোটেকশন সিস্টেম ব্যবহার করা হয়, মানে বিল্ডিংয়ের ছাদে এই যে ছবি দেওয়া আছে এরকম এগুলো ব্যবহার করা হয়, এটাকে লাইটিং প্রোটেক্টর বা এরিস্ট্রেটর বলা হয়। 261 ইজ দ্য লাইটিং প্রোটেক্টর বা এরিস্ট্রেটর সিস্টেম ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট, মানে আইন অনুযায়ী কি এগুলো দেওয়া মানে ব্যবহার মানে দেওয়া হয়েছে? জি, সেটা হলো আইন কি, এর একটা ডিজাইন ড্রয়িং থাকে, মানে কত ফিট পর পর এই বারগুলো দেওয়া হবে, এটার যে পিট এটা কত গভীরে দেওয়া হবে, এরকম একটা ডিজাইন ড্রয়িং এবং অ্যাপ্রুভাল আছে ল অনুযায়ী, আরএসসি রিকোয়ারমেন্ট আছে, সে অনুযায়ী দেওয়া আছে কিনা? জি, সেভাবে দেওয়া আছে। ইজ দ্য ব্যাকআপ এমার্জেন্সি পাওয়ার সিস্টেম ওয়ার্কিং ইন এ গুড কন্ডিশন, ব্যাকআপ পাওয়ার সিস্টেম যেটা আছে সেটা কি ভালো অবস্থায় আছে? ইয়েস, ভালো অবস্থায় আছে। কম্প্রেসর অ্যান্ড জেনারেটর আর দ্য বেল্ট এরিয়া অফ কম্প্রেসর জেনারেটর ফুললি ইনক্লোজ অ্যান্ড গার্ডেড? ইয়েস, কারণ যে কোনো বেল্ট, সেটা জেনারেটরে হোক আর সুইং মেশিনই হোক আর যে মেশিনে হোক, সেটা অবশ্যই ইনক্লোজ থাকবে এবং গার্ডেড থাকবে, আবদ্ধ থাকবে, সুরক্ষিত থাকবে। ইয়েস, রয়েছে। ফার্স্ট এইড অ্যান্ড মেডিকেল ইজ দ্য ফ্যাসিলিটি ফেল টু কমপ্লাই উইথ লিগাল রিকোয়ারমেন্ট ফর এনি অফ দ্য ফলোয়িং রিলেটেড ফার্স্ট এইড, মানে প্রথমে কিন্তু কোশ্চেনটা করছে ইজ দ্য ফ্যাসিলিটি ফেল, ফ্যাসিলিটি কি ব্যর্থ টু কমপ্লাই মেনে চলতে লিগাল রিকোয়ারমেন্ট আইনি প্রয়োজনীয়তা অফ দ্য ফলোয়িং রিলেটেড ফার্স্ট এইড সম্পর্কিত যে আইনি প্রয়োজনীয়তা রয়েছে, যদি ব্যর্থ হয়ে থাকে সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স, তাহলে এক্স তারা সিলেক্ট করছে। দেখেন কোশ্চেনটা কিন্তু নেগেটিভ অ্যাপ্রোচে করছে, যদি ব্যর্থ হয় তাহলে এক্স সিলেক্ট করতে বলছে, আর যদি ব্যর্থ না হন তাহলে চুজ থাকবে। আমরা কিন্তু আগে যে কোশ্চেনগুলো মানে অ্যান্সার দিয়ে আসছি, যদি আপনি সফল হন, যদি আপনি করে থাকেন তাহলে এক্স সিলেক্ট করেন, আর এখানে লাগছে যদি আপনি ব্যর্থ হন তাহলে এক্স সিলেক্ট করেন, মানে টোটাল নেগেটিভ অ্যাপ্রোচে। আমি একটু অ্যাডভান্স বলে রাখি, আমি যে এটা নিয়ে আলোচনা করছি এটা হলো 1.6 ভার্সনের এসএলসিপি। এখন যারা নতুন করে পারচেস করবেন তারা 1.7 পাবেন, এবং 1.7-এ এই প্রায় কোশ্চেনে নেগেটিভ অ্যাপ্রোচে করা। আগে যেখানে এক্স দিয়েছিলেন সেখানে এবার এক্স দিলে কিন্তু ভুল হবে, ইনএকুরেসি আসবে। এবার এখানে আপনাকে চুজ দিতে হবে, যেমনি এই কোশ্চেনটাই আপনাকে নেগেটিভ অ্যাপ্রোচে করা। ফার্স্ট এড কিটস আর নট সাফিসিয়েন্ট ইন নাম্বার, সংখ্যা অনুযায়ী ফার্স্ট এড কিটস কি যথেষ্ট নয়? যদি এক্স সিলেক্ট করেন তাহলে হ্যাঁ যথেষ্ট নয় প্রকাশ পাবে। আসলে তা না, আমাদের যথেষ্ট আছে, যতগুলো ফার্স্ট এড বক্স, যতগুলো মানে ফার্স্ট এড কিট দেওয়ার কথা, 17টা কিট দেওয়ার কথা, তা আমরা যথেষ্ট আছে, তাহলে আমরা এটা চুজ রাখবো, এক্স সিলেক্ট করবো না। ফার্স্ট এড কিটস আর নট সাফিসিয়েন্টলি মেনটেন, নট ফুললি স্টকড অ্যান্ড কন্টেন এক্সপায়ার্ড আইটেম, এখানে বলছে যে ফার্স্ট এড কিটগুলো যথাযথভাবে মেনটেন করা হয় না এবং এখানে এক্সপায়ার আইটেমগুলো মিশ্রিত অবস্থায় থাকে। নো, অবশ্যই ফার্স্ট এড কিটগুলো যথাযথভাবে মেনটেন করা হয় এবং এক্সপায়ার আইটেমগুলো, ডেড এক্সপায়ার আইটেমগুলোকে সরিয়ে ফেলা হয়, এটা চুজ থাকবে। ফার্স্ট এড কিটস আর নট ক্লিয়ারলি মার্ক অ্যান্ড নট রিডিলি অ্যাক্সেসেবল, এটাও চুজ থাকবে, কারণ প্রত্যেকটা ফার্স্ট এড কিটই ক্লিয়ারলি মার্ক করা আছে এবং সহজেই তারা আইডেন্টিফাই করতে পারে। ফার্স্ট এড অ্যান্ড মেডিকেল ফ্যাসিলিটি ডাজ নট ট্রেনিং এ সাফিসিয়েন্ট নাম্বার অফ ওয়ার্কার ইন দ্য ফার্স্ট এড, বলছে ফ্যাসিলিটি মানে যথেষ্ট পরিমাণ ওয়ার্কারদেরকে ফার্স্ট এড ট্রেনিং দেয় না, না দেওয়া হয়, এক্স সিলেক্ট করবো। ফার্স্ট এড ট্রেনিং রেকর্ড আর নট রিটেন, ফার্স্ট এড ট্রেনিংটা লিখিত রাখা হয় না, অবশ্যই রাখা হয়, এটা চুজ থাকবে, কারণ ফার্স্ট এড ট্রেনিং দেয় এবং ট্রেনিং রেকর্ডও লিখিত রাখে। নন অফ দেব, উপরে একটাও না, এটা ঠিক, কারণ উপরে যেগুলো বলা হয়েছে একটাও না, আমার সবগুলোই করে থাকি, তাহলে এটা আমরা এক্স সিলেক্ট করবো, এটা ঠিক আছে। উপরে যেমন বলছে যে ট্রেনিং আমরা করাই না, এটাও ঠিক না। বলছে যে যথেষ্ট নাম্বার প্রয়োজনীয় সংখ্যক শ্রমিকদেরকে ট্রেনিং করানো হয় না, এটাও ঠিক না। ট্রেনিং রেকর্ড লিখিত রাখি না, এটাও ঠিক না। তাহলে আমরা 268 নাম্বারের এটা এক্স সিলেক্ট করবো। উপরের নন অফ দেবো, উপরে একটাও না, ঠিক, উপরে একটাও না, এটা এক্স সিলেক্ট করবো। হেলথ চেক আর স্পেশালাইজড হেলথ চেক কন্ডাক্টেড ফর ওয়ার্কার্স পারফর্মিং হাই রিস্ক অ্যাক্টিভিটিস, যে ওয়ার্কাররা হাই রিস্ক অ্যাক্টিভিটি কাজ করে তাদেরকে হেলথ চেক করা হয়। যেমনি বলা হয়েছে ইনভলভিং রেডিয়েশন, যারা রঞ্জন রশ্মির সাথে ইনভলভ থাকে, মানে আলোক, যেখানে আলোক ছটা হয়, রঞ্জন রশ্মি যেটা রেডিয়েশন যেখানে হয়, কেমিক্যাল, নয়েজ, হিট, ডাস্ট, এর দ্বারা কাজ করে, সেখানে হেলথ চেক করা হয়, অবশ্যই হেলথ চেক করা হয়, এটা ইয়েস দেবো আমরা।
Does the facility comply with legal requirement regarding medical health check for worker? Does the facility comply with legal requirement? Facility কি আইনি প্রয়োজনীয়তা মেনে চলে রিগার্ডিং হেলথ চেক ফর ওয়ার্কার, হেলথ চেকের ব্যাপারে ওয়ার্কারদের? জি মেনে চলে, ইয়েস দেব। কারণ কি লতে যেটা বলা আছে যে এই যে হাই রিস্ক অ্যাক্টিভিটি যারা কাজ করে, হাই রিস্ক অ্যাক্টিভিটিসের সাথে যারা জড়িত তাদের হেলথ চেক করতে হবে, তাদের রেকর্ড রাখতে হবে, বছরে একবার হেলথ চেক করাতে হবে, এগুলো সবই মেনটেন করা হয়। ইজ ডকুমেন্টেড অফ হেলথ চেক মেনটেন অ্যান্ড আপ টু ডেট? আমি হেলথ চেক করালাম, সেটাকে আমরা ডকুমেন্ট রাখি এবং আপডেট রাখি? ইয়েস, আমরা আপডেট রাখি। মেডিকেল ট্রিটমেন্ট আর অ্যারেঞ্জমেন্ট ইন কেস অফ মেডিকেল এমার্জেন্সি ইনক্লুডেড অনসাইট মেডিকেল ফ্যাসিলিটিস, ক্লিনিক্স অ্যান্ড স্টাফ ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট। মানে জরুরি প্রয়োজন যদি মেডিকেল সেবার প্রয়োজন হয় তাহলে প্রতিষ্ঠানের ভিতরেই কি মেডিকেল সেবার যথাযথ ব্যবস্থা আছে? জি আছে, কারণ আমাদের মেডিকেল সেন্টার আছে, সেখানে ডক্টর আছে, নার্স আছে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে, প্রয়োজনীয় ওষুধপাতি আছে এবং প্রয়োজনীয় ট্রিটমেন্টের সমস্ত ব্যবস্থা আছে। আমরা ইয়েস দেব। যদি ইয়েস হয় তাহলে অনেকগুলো কোশ্চেন আছে এর পরবর্তীতে। ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ এনি অফ দ্য ফলোয়িং মেজার্স? ফ্যাসিলিটি কি নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করেছে ইন প্লেস প্রতিষ্ঠানে রিলেটেড অন সাইট মেডিকেল ট্রিটমেন্ট, মানে মেডিকেল চিকিৎসার ক্ষেত্রে কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে? যদি করে থাকে অ্যাপ্লাই উইথ এক্স দিয়ে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। মেডিকেল ফ্যাসিলিটিস বা ক্লিনিক্স আর প্রোভাইডেড উইথ সাপ্লাইস অ্যান্ড ইকুইপমেন্ট ফর দ্য ইনজুরি এক্সপেক্টেড। আপনাদের প্রতিষ্ঠানে যদি ইনজুর হয়, কেউ আঘাতপ্রাপ্ত হয়, দুর্ঘটনার শিকার হয়, সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে সাপ্লাইস অ্যান্ড ইকুইপমেন্ট মানে সরঞ্জাম কি রয়েছে আপনার যে মেডিকেল ফ্যাসিলিটিতে? জি আছে, আমরা এক্স সিলেক্ট করব। মেডিকেল ফ্যাসিলিটিস ক্লিনিক আর কি রাখা হয় ক্লিন অ্যান্ড স্যানিটারি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন কি রাখা হয়? মেডিকেল মানে পরিষ্কার বা স্বাস্থ্যকর অবস্থায় রাখা হয়? ইয়েস, এটা আমরা এক্স সিলেক্ট করব। মেডিকেল ফ্যাসিলিটিস বা ক্লিনিক্স আর ইন ওপেনিং ডিউরিং অল ওয়ার্কিং আওয়ার্স ইনক্লুডিং ওভারটাইম, মানে যখন প্রতিষ্ঠান চালু থাকে তখন কি মেডিকেল ফ্যাসিলিটি কি ওপেন থাকে, চালু থাকে? ওয়ার্কিং আওয়ার ততক্ষণ কি চালু থাকে? আবার সাথে বলছি ইনক্লুডিং ওভারটাইম সহ। এখন আপনার মেডিকেল চালু থাকে মনে করেন 8টা 5টার পরে মেডিকেল বন্ধ, বাট আপনার প্রতিষ্ঠান চলে যায় 10টা পর্যন্ত, তাহলে হবে না। আপনাকে যদি প্রতিষ্ঠান 10টা পর্যন্ত ইনক্লুডিং ওভারটাইম সহ প্রতিষ্ঠান যদি 10টা পর্যন্ত চলে তাহলে মেডিকেল আপনাকে 10টা পর্যন্তই চালু রাখতে হবে। এখন যেখানে 2টা শিফট আছে, মানে যেখানে ডে শিফট নাইট শিফট আছে, তাহলে তো 24 ঘন্টায় মেডিকেল চালু রাখতে হবে। সেক্ষেত্রে হলো লতে একটু ছাড় দিয়েছেন, সে ছাড়টা হলো নাইট শিফটের জন্য ডক্টর না হলেও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হলে চলবে। তাহলে আমরা দিনের জন্য ডে শিফটের জন্য মেডিকেল মানে ডক্টর এবং আলাদা আলাদা নার্স মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছে সব থাকতে হবে, এবং নাইট শিফটের জন্য শুধু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এমার্জেন্সিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হলেই চলবে। তবে যতক্ষণ ওয়ার্কিং আওয়ার থাকবে ততক্ষণ আপনাকে মেডিকেল ফ্যাসিলিটি ওপেন থাকতে হবে। মেডিকেল ফ্যাসিলিটিস বা ক্লিনিক্স হ্যাভ অ্যান অ্যাপয়েন্টেড ডক্টর এবং নার্স, মেডিকেলে কি আপনার প্রয়োজনীয় সংখ্যক ডক্টর এবং নার্স নিয়োগপ্রাপ্ত আছে? ইয়েস আছে, এক্স সিলেক্ট করবো আমরা। তাহলে ডক্টর এবং নার্সের কথা বলছে কিন্তু, ঠিক আছে? তবে লতে কিন্তু নার্সের কথাও আছে, মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কথাও আছে। এখন ডক্টর এবং নার্স এটা আমরা তো বুঝি যে ডক্টরের একটা প্রত্যয়নপত্র লাগে, যেটা BMDC বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল থেকে নেওয়া হয়। তবে নার্স যারা আছেন এরা কোথা থেকে প্রত্যয়নপত্র নেন? আমাদের নর্মালি মেডিকেলে যারা আছেন একজন থাকেন ডক্টর আর একজন থাকেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, মানে প্যারামেডিক অথবা টেকনিশিয়ান, এবং সেই প্যারামেডিক এবং টেকনিশিয়ান তারও প্রত্যয়নপত্র নেওয়া আছে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল থেকে, সে প্রাথমিক চিকিৎসাগুলো দিতে পারে, তার নেওয়া আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু নার্স নাই, আমরা ফিমেল প্যারামেডিক নেই, তাকে নার্স হিসাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেই এবং বলি আমাদের নার্স আছে একজন, এই যে, কিন্তু তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কিন্তু নার্সিং না, তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড হলো প্যারামেডিক বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা টেকনিশিয়ান। কিন্তু লতে বলা আছে স্পেসিফিক যে আপনি একজন ডাক্তার নিতে হবে, একজন নার্স নিতে হবে, একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিতে হবে। তাহলে আপনাকে ডক্টর নিলেন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নার্স নেবেন, অনেক জায়গাতেই নার্স নেই। তবে নার্সের রিকোয়ারমেন্ট কি? সে নার্সিংয়ের উপরে পড়াশোনা করবে এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে তার প্রত্যয়নপত্র গ্রহণ করতে হবে।
বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল যারা থেকে জেনে নেয় সে নার্স না, সে হতে পারে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা টেকনিশিয়ান। ওকে, মেডিকেল ফ্যাসিলিটি বা ক্লিনিক্স আর ইকুইপড ফর ম্যাটার্নাল হেলথ কেয়ার। এখানে বলছে যে চিকিৎসা অমাচা প্রতিষ্ঠানের যে ক্লিনিক বা মেডিকেল সুবিধা আছে সেখানে কি মাতৃস্বাস্থ্য পরিচর্যার জন্য সজ্জিত, মানে মাতৃস্বাস্থ্য পরিচর্যা করতে পারে কি? আপনি যদি এক্স সিলেক্ট করেন যে আছে কি ওর কি মানে যুক্তিতে বলতে পারেন এক্স, সেটা যে আমার এখানে মেডিকেল আছে, এখানে মহিলা ডাক্তার আছে, কেউ যদি প্রেগনেন্ট হয় তো আমরা হেলথ চেক করাই, তাকে গাইডলাইন দেই, তাকে প্রেসক্রিপশন করি, তাকে মানে একদম বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তাকে যত পরামর্শ আছে আমরা দিয়ে থাকি। কিন্তু এসএলসিবি শুধু এতটুকুতেই চায় নাই। এসএলসিবি যে গাইডলাইনে চাইছে, দেখেন গাইডলাইনটা পড়ে দেখি। মেডিকেল হেলথ রেফার টু দ্য হেলথ অফ ওমেন ডিউরিং প্রেগনেন্সি, গর্ভাবস্থায় যত ধরনের সহায়তা লাগবে সব দিতে হবে। এক, দ্বিতীয়ত হলো চাইল্ড বার্থ, প্রসব, অ্যান্ড দ্য পোস্টপার্টাম, মানে প্রসবোত্তর পিরিয়ড, প্রসবোত্তর সময়। তাহলে আপনাকে সব ফ্যাসিলিটি থাকলেও আপনি কি আপনার মেডিকেলে একটা বাচ্চা প্রসব করাতে পারবেন? সেই ফ্যাসিলিটি কি আছে? আপনার মেডিকেলে একটা বাচ্চা ওইখানে প্রসব করবে, অথবা ওখানে যদি সিজার হয়, সিজারের প্রয়োজন হয় সিজার করবে, এই ফ্যাসিলিটি কি আছে? যদি থাকে তাহলে আপনি এক্স সিলেক্ট করতে পারেন, আর না থাকলে আপনি চুজ সিলেক্ট করবেন। 287, মেডিকেল stored in medical facilities, clinics are kept under lock, only accessed by the medical personnel. মেডিসিন স্টোর, মেডিসিনের যে স্টোরটা আছে সেটা লক করা থাকে এবং অথরাইজ পারসন যারা আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা নার্স তারা এটা মেনটেন করে। ইয়েস, কারণ যদি ওপেন রাখেন তাহলে মিসইউজ হতে পারে, ওষুধ মিসইউজের কারণে অনেক ধরনের সমস্যা হতে পারে, যে কারণে মেডিসিন যে স্টোর থাকবে সেটা লক থাকবে এবং অথরাইজ যারা পারসন আছে তারা এটাকে মনিটর করবে। নন অফ দ্য অ্যাবভ, উপরে একটাও না, এটা আমরা চুজ রাখবো, কারণ উপরে অনেকগুলোই আমরা প্র্যাকটিস করি যেহেতু আমাদের মেডিকেল আছে। মেডিকেল ট্রিটমেন্ট অ্যাক্সেস, আর ওয়ার্কার অ্যালাউ অ্যাক্সেস টু ওয়ান সাইড মেডিকেল ফ্যাসিলিটিস অ্যাট এনি টাইম, যে কোনো সময় কি ওয়ার্কাররা মেডিকেল ফ্যাসিলিটি নিতে পারে? ইয়েস, কারণ যতক্ষণ ফ্যাসিলিটি চালু থাকে, যতক্ষণ প্রতিষ্ঠান বা কারখানা চালু থাকে ততক্ষণ মেডিকেলও চালু থাকে এবং যে কোনো সময় তারা মেডিকেল সহায়তা নিতে পারে। কন্টিজিয়াস ডিজিজ, ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ এ রিটেন প্ল্যান ফর হ্যান্ডেলিং আউটব্রেক অফ কন্টিনিউয়াস ডিজিজ, কারখানায় সংক্রামক রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় জন্য কি লিখিত প্ল্যান বা পলিসি আছে? ইয়েস, আছে। তবে এখানে কন্টিজিয়াস ডিজিজ কিন্তু সংক্রামক রোগ কিন্তু অনেক, কিন্তু এসএলসিবিতে এই কোশ্চেনে কন্টিজিয়াস ডিজিজ বলতে এখানে শুধু কোভিড-19কেই বোঝানো হয়েছে এবং পরবর্তী কোশ্চেনগুলোও এই কোভিড-19 নিয়ে। আচ্ছা, আমি এইখানে একটু বলে নিই, এখানে অনেকগুলো কোশ্চেন থাকবে। কন্টিনিউয়াস ডিজিজের উপর আপনি ট্রেনিং করান কিনা, আরও এক জায়গাতে আছে যে আপনি ট্রান্সমিটেড নন ট্রান্সমিটের উপর ট্রেনিং করান কিনা, আর এক জায়গাতে আছে ব্লাড বর্ন প্যাথোলজির উপর ট্রেনিং করান কিনা, আর এক জায়গাতে ফার্স্ট এডের উপর ট্রেনিং করান কিনা। তো একটা মেডিকেলে দেখা যায় যে এরকম 6-7টা ট্রেনিং। তো এটা যদি আপনি একটা ডক্টরের দ্বারা একটা মাসে 6টা ট্রেনিংই করান তাহলে আপনি আর ট্রেনিংগুলো কখন করাবেন? আরও তো প্রায় 20-25টার মতো ট্রেনিং আছে, তাহলে প্রতি মাসে প্রায় 30-40টা ট্রেনিং, প্রতিদিন 2টা ট্রেনিং, ইটস নট পসিবল। আপনাকে এখানে অনেকগুলো টপিকস একসাথে মিলিয়ে ট্রেনিং করাতে পারেন, যেমনি এই কোভিড-19 কন্টাজিয়াস ডিজিজ, আর একটা বলেন ব্লাড বর্ন প্যাথোজেন, এটাও এর মধ্যে অ্যাড করতে পারেন। আবার একটা হইতে পারে আপনার ট্রান্সমিটেড নন ট্রান্সমিটেড ডিজিজ, তারপর আছে আপনার যে নিয়ার মিস অ্যাক্সিডেন্ট। এই 3-4টা অ্যাক্সিডেন্ট টপিকস করে একটা প্রেজেন্টেশন তৈরি করে এবং একটা ট্রেনিংয়ের সবগুলোরই অল্প অল্প করে রেখে একটা ট্রেনিং কভার করতে পারেন। তাহলে দেখা যাবে যে আপনি একটা ট্রেনিং দিয়ে 4টা ট্রেনিংয়ের ডকুমেন্ট সারতে পারবেন এবং আপনি ওয়ার্কারদেরকেও, কারণ একটা কোভিড-19 জন্য 1 ঘন্টা ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, 15 মিনিট কথা বললেই হয়। ব্লাড বার্ন প্যাথোজেনের জন্য, ট্রান্সমিটেড নন ট্রান্সমিটেড জন্য 1 ঘন্টা প্রয়োজন হয় না, 15-20 মিনিট কথা বললেই হয়। তো 3-4টা মিলে যদি করান তাহলে আপনার জন্য সুবিধা হবে। What health and safety measures does the facility have to prevent spread of contagious disease? সংক্রামক রোগের প্রাদুর্ভাব মোকাবেলার জন্য ফ্যাসিলিটি কি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে? সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ, যদি করে থাকে তাহলে এক্সট্রা সিলেক্ট করতে বলা হয়েছে। হ্যান্ড ওয়াশিং, স্যানিটাইজিং স্টেশন,
হাত দেওয়ার ব্যবস্থা কি আপনার প্রতিষ্ঠানে আছে? তাই এখনও অনেক জায়গাতে প্রতিষ্ঠানের, যেহেতু 2021 সালে এটা ছিল, অনেক জায়গাতে এখনও হাত দেওয়ার জন্য ট্যাপ আছে। তো আপনারা যদি থেকে থাকে তাহলে আপনি লিখবেন এক্সেলেট করবেন, যেহেতু আপনার হাত দেওয়ার হ্যান্ড ওয়াশ ফ্যাসিলিটি আপনার আছে। আর না থাকলে চুজ থাকবে। ওয়ার্ক স্টেশন আর মোর দ্যান 6 ফিট অ্যাপার্ট, ওয়ার্ক স্টেশনটা একজনের থেকে আরেকজনের থেকে 6 ফিট দূরত্বে, নো, এটা চুজ থাকবে, এটা আসলে সম্ভব না। এবারে যে ফিজিক্যাল ব্যারিয়ার বিটুইন ওয়ার্ক স্টেশন, মানে ওয়ার্ক স্টেশনে একজন শ্রমিক থেকে আরেকজনের মধ্যে কি মানে মাঝখানে কি পার্টিশন দেওয়া আছে, ব্যারিয়ার আছে, নো, এটা চুজ থাকবে। এটা 21 সালে হয়তো কিছুদিন প্র্যাকটিস করা হয়েছিল, এখন আর করা হয় না। টেম্পারেচার চেক অর আদার হেলথ স্ক্যান অ্যাজ ওয়ার্কার এন্টার দ্য ওয়ার্কপ্লেস, যখন শ্রমিকরা প্রতিষ্ঠানে প্রবেশ করে তখন তাদেরকে তাপমাত্রা কি মাপা হয়, অথবা হেলথ স্ক্যানিং মানে কাশ আছে কিনা, সর্দি আছে কিনা, এগুলোকে চেক দেওয়া হয়, নো, চেক এখন দেওয়া হয় না, এটা 21 সালে দেওয়া হয়েছে, 22 সালে দেওয়া হয়েছে, এটাও সুস্থ থাকবে। ট্রেনিং ফর ওয়ার্কার অন প্রিভেন্টিং দ্য স্প্রেড অফ কন্টিজিয়াস ডিজিজ, সংক্রামক রোগের বিস্তার রোধে শ্রমিকদের কি প্রশিক্ষণ দেওয়া হয়? জি, কোভিড-19 সম্পর্কে ট্রেনিং দেওয়া হয়, এটা আমরা এক্সিলেট করব। প্রোভাইডিং ওয়ার্কার্স উইথ এডিশনাল পিপি মাস্ক গ্লোভ স্পেশালি প্রিভেন্টিভ স্প্রেড অফ কন্টিজিয়াস ডিজিজ, জি, এটা এক্সিলেট করতে পারি, কারণ ওর শ্রমিকদেরকে মাস্ক দেওয়া হয়, গ্লোভস দেওয়া হয়, হ্যান্ড গ্লোভস থাকে। আদার, না অন্য কিছু নয়, চুজ থাকবে। নট অ্যাপ্লিকেবল, না অ্যাপ্লিকেবলও না, এটা চুজ থাকবে। নন অফ দ্য অ্যাবভ, উপরে একটাও না, এটাও চুজ থাকবে, কারণ উপরে অনেকগুলোই আমরা প্র্যাকটিস করে থাকি। তো আজকে এই পর্যন্ত হেলথ অ্যান্ড সেফটির আজকের পার্ট 5, এখানে 41টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। হেলথ অ্যান্ড সেফটির আর একটা পার্ট থাকবে, সেখানে হলে হেলথ অ্যান্ড সেফটি শেষ হয়ে যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।